আসসালামু আলাইকুম আমার প্রিয় শিক্ষার্থীরা, সবাই কেমন আছো? নিশ্চয়ই আল্লাহর রহমতে ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ আমি তোমাদের 14 অধ্যায় নিয়ে আলোচনা করব। তোমরা জেনে গেছো নিশ্চয়। তো আমাদের 13-12 অধ্যায় নিয়ে আমরা গতদিন আলোচনা করছিলাম। তো মোটামুটি শেষের পথে ছিল। ডারউইনের মতবাদটা ছিল, তোমরা ওটা বাসায় পড়ে নিও। আর আজকেও যে সংবাদটা শুনতে পেলাম যে তোমাদের পরীক্ষা হবে, একটু হয়তো পিছিয়ে যাবে, কিন্তু তারপরে কিন্তু তোমাদের পরীক্ষা হবে। তাই আমাদের কোনোভাবে পিছিয়ে থাকলে হবে না। তোমার প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা আমার ক্লাসটা দেখছো, সবাই ক্লাসটা শেয়ার করে দিও, এবং যারা দেখছো তারা পরে রেকর্ডটা দেখে নিও। তাহলে চলো আজ আমরা নতুন যে অধ্যায় 14 অধ্যায়, সেই 14 অধ্যায় নিয়ে আলোচনা করি। আমাদের 14 অধ্যায়ের নাম কি? জীব প্রযুক্তি, অর্থাৎ বায়োটেকনোলজি। তাহলে আজকে আমরা বায়োটেকনোলজি নিয়ে আলোচনা করব। আমরা আজকে বায়োটেকনোলজি নিয়ে আলোচনা করব। তাহলে আজকে আমাদের অধ্যায় হচ্ছে বায়োটেকনোলজি। আমাদের আজকের অধ্যায় হচ্ছে বায়োটেকনোলজি বা জীব প্রযুক্তি। তাহলে আমাদের প্রথমেই জানতে হবে যে বায়োটেকনোলজিটা আসলে কি। আমাদের প্রথমেই জানতে হবে বায়োটেকনোলজিটা আসলে কি। এই যে বায়োটেকনোলজি অর্থাৎ জীব প্রযুক্তি, এই জীব প্রযুক্তিটা দুটো শব্দ থেকে এসেছে। একটা হচ্ছে বায়োলজি এবং একটা হচ্ছে টেকনোলজি। বায়োলজি অর্থাৎ, বায়োলজি শব্দের অর্থ কি তোমরা তো জানো যে বায়োলজি শব্দের অর্থ জীব সম্পর্কে বিশেষ ধরনের জ্ঞান কিংবা জীব সম্পর্কে বিশেষ জ্ঞান। আর টেকনোলজি মানে কি? প্রযুক্তি। টেকনোলজি মানে কি? প্রযুক্তি। তার মানে এটাই দাঁড়ায় যে জীব সম্পর্কে মানে জীব এবং জীবের যে জ্ঞানগুলো আছে, পৃথিবীতে যত জীব আছে, এই জীবগুলোর সাথে প্রযুক্তির যে একটা আন্তঃসম্পর্ক, এই জীবের সাথে প্রযুক্তির যে একটা আন্তঃসম্পর্ক, সেটাই হচ্ছে বায়োটেকনোলজি। সেটাই কি হচ্ছে? একটা বায়োটেকনোলজি। 1919 সালে হাঙ্গেরীয় প্রকৌশলী কার্ল এরিকি প্রথম বায়োটেকনোলজি নিয়ে মানে এই শব্দটি প্রবর্তন করেন। উনি প্রথম এই শব্দটি প্রবর্তন করেন। কত সালে করেন? 1919 সালে। উনি কোন দেশীয়? উনি হচ্ছে হাঙ্গেরীয়। এগুলো হচ্ছে আমাদের ছোট ছোট প্রশ্ন আসে, জ্ঞানমূলক প্রশ্নে এই প্রশ্নগুলো আসে তোমাদের। তো এই প্রযুক্তি ব্যবহার করে কোন জীবের জীবকোষ, তারপর হচ্ছে অণুজীব, তার অংশ বিশেষ নিয়ে নতুন বৈশিষ্ট্য সম্পন্ন জীব তৈরি, অর্থাৎ উদ্ভিদ হোক বা প্রাণী হোক বা যে কোনো অণুজীব হোক, এগুলোর উদ্ভাবন, অর্থাৎ সেই জীব থেকে ভালো ভালো বৈশিষ্ট্যগুলো নিয়ে নতুন একটা জীবের উদ্ভব, নতুন একটা জীবের উদ্ভব, এটাই কি বায়োটেকনোলজি। বিজ্ঞানের অগ্রযাত্রায় কিন্তু আমরা কিন্তু পিছিয়ে নেই, অনেক দূর এগিয়ে গেছে বিজ্ঞান, অনেক অনেক দূর এগিয়ে গেছে। আর এগুলো হয়েছে সবকিছুই জীব প্রযুক্তির মাধ্যমে। এগুলো সবকিছুই প্রযুক্তির মাধ্যমে হয়েছে, জীব প্রযুক্তির মাধ্যমে হয়েছে। জীবের ক্ষেত্রে যেগুলো হয়েছে সেগুলো হচ্ছে জীব প্রযুক্তির মাধ্যমে হয়েছে। দেখো, প্রথম মানব সভ্যতার প্রথমে কিন্তু মানুষ কি, একসময় মানুষ কিন্তু সভ্যতা সম্পর্কে জানতো না, সভ্যতা সম্পর্কে জেনে এসেছে, তাদের নিজেদের জীবন প্রণালী সম্পর্কে জানতো না, এসেছে পোশাক, এসেছে খাদ্য, এসেছে। এখন আমরা কিন্তু একেবারে একটা সামাজিক জীব, একেবারে একটা সামাজিক জীব। সামাজিক জীব হইলেও মানে জীবের, মানব জীবনের অর্থাৎ জীবের শুরু থেকে কিন্তু এরকম ছিল না, এমনটি কিন্তু ছিল না। গাজন এবং চোলাইকরণের মতো প্রযুক্তি বিজ্ঞানের মাধ্যমে মানুষ প্রায় 800 বছর আগের থেকে কিন্তু এই সম্পর্কে রপ্ত, প্রায় 800 বছর আগের থেকে 8000 বছর আগের থেকে মানুষ এই গাজর এবং চোলাইকরণটা হিসেব রপ্ত করেছে। আর 1800 আমরা আগের অধ্যায় অর্থাৎ 12 অধ্যায় যখন পড়ে এসেছিলাম যে গ্রেগর জোহান মেন্ডেলের যে মটরশুঁটি নিয়ে আবিষ্কার, অর্থাৎ ডিএনএ নিয়ে যে আবিষ্কারটা ছিল, মটরশুঁটি নিয়ে যে আবিষ্কারটা ছিল, তো এটা হচ্ছে 1863 সালে কিন্তু গ্রেগর জোহান মেন্ডেল এই
জেনেটিক্সের সূত্রগুলো আবিষ্কার করেন। জেনেটিক্সের এই সূত্রগুলো কিন্তু আবিষ্কার করেন উনি ওই 1863 সালে আবিষ্কারের পর থেকেই কিন্তু মোটামুটি ভাবে একেবারে এই জীব প্রযুক্তিটা আরো 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 বেশি 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 মাত্রায় বেশি বেশি মানে তত্তর করে সামনের দিকে এগিয়ে গেছে, তত্তর করে সামনের দিকে এগিয়ে গেছে। এবং এরপরে কি হলো, 1953 সালে যখন ওয়াটসন এবং ক্রিক যখন হচ্ছে ডিএনএ ডাবল হেলিক্সটা যখন আবিষ্কার করলেন, ডিএনএ ডাবল হেলিক্স যখন আবিষ্কার করলেন, তখন শুরু হলো আবার আধুনিক জীব প্রযুক্তি। তখন শুরু হয়ে গেল কি আধুনিক জীব প্রযুক্তি। তো জীব প্রযুক্তির অনেক পদ্ধতি আছে, এই জীব প্রযুক্তির অনেক পদ্ধতি আছে। আধুনিক জীব প্রযুক্তি শুরুর পরে এর অনেকগুলো পদ্ধতি আছে, তার ভেতরে দুটি পদ্ধতি, একটা হচ্ছে টিস্যু কালচার, এই প্রযুক্তির ভেতরে একটা হচ্ছে টিস্যু কালচার, একটা হচ্ছে টিস্যু কালচার এবং আরেকটা হচ্ছে জিন প্রকৌশল, আরেকটা হচ্ছে জিন প্রকৌশল। তাহলে এই যে আধুনিক যে জীব প্রযুক্তি, এই আধুনিক বলো আর এমনি জীব প্রযুক্তি বলো, এই জীব প্রযুক্তিতে কিন্তু অনেক পদ্ধতি আছে। এই অনেক পদ্ধতির মধ্যে বর্তমানে এই টিস্যু কালচার এবং জিন প্রকৌশল অর্থাৎ জেনেটিক ইঞ্জিনিয়ারিং, এই দুটো পদ্ধতি কৃষি উন্নয়ন এবং অন্যান্য ক্ষেত্রে ব্যাপক প্রভাব বিস্তার করেছে, ব্যাপকভাবে প্রভাব বিস্তার করেছে। আমরা মূলত এই দুটো নিয়ে আলোচনা করব। তো প্রথমত আমরা আলোচনা করব এই টিস্যু কালচারটা নিয়ে। আমরা আজকে প্রথম যে আলোচনাটা করব সেটা হচ্ছে টিস্যু কালচার নিয়ে। টিস্যু কালচারটা আসলে কিভাবে হয়? উদ্ভিদের বিভিন্ন অংশের, একটা উদ্ভিদের কিন্তু অনেক অংশ থাকে, দেখো একটা উদ্ভিদের এটা কাণ্ড থাকে, এরকম পাতা থাকে, তারপরে এরকম শাখা প্রশাখা থাকে, মূল থাকে, অনেক অংশ থাকে, এখানে আবার ফুল হয়, ফল হয়, অনেক অংশ থাকে। তো একটা মনে করো উদ্ভিদের বিভিন্ন অংশের টটিপটেন্ট স্টেম কোষ থাকায়, এর ভেতরে এই কোষটা থাকায় প্রায় যে কোনো অংশ থেকে হুবহু আর একটা পূর্ণাঙ্গ সেই অংশটা তৈরি করা যায়, হুবহু ওই একই ধরনের উদ্ভিদ জন্মানো সম্ভব হয়েছে। কেন সম্ভব হয়েছে? ওই টিস্যু কালচার মানে টিস্যু কালচার পদ্ধতির মাধ্যমে এটা সম্ভব হয়েছে। অর্থাৎ এটা হচ্ছে টিস্যু কালচারের একটা মূল নীতি, টিস্যু কালচারের একটা মূল নীতি, অর্থাৎ টটিপটেন্ট স্টেম কোষ, এই কোষের মাধ্যমে হুবহু আর একটা নতুন উদ্ভিদ জন্মানো হয়। আর এটাই হচ্ছে টিস্যু কালচারের মূল নীতি। সাধারণত এক বা একাধিক ধরনের একগুচ্ছ কোষ সমষ্টিকে কিন্তু টিস্যু বলা হয়। আমরা কি পড়েছিলাম যে জীবদের গঠন ও এককে কোষ বলা হয়। আবার একই জায়গা থেকে উৎপন্ন হয়ে একগুচ্ছ কোষ যখন অনেকগুলো কাজ সম্পন্ন করে তখন তাকে বলা হয় কি টিস্যু। এই টিস্যুকে জীবাণুমুক্ত পুষ্টিবর্ধক মিডিয়ামে রেখে বর্ধিতকরণ প্রক্রিয়াটাই হচ্ছে টিস্যু কালচার। বর্ধিতকরণ প্রক্রিয়াটাই কি টিস্যু কালচার। আর টিস্যু কালচার হচ্ছে উদ্ভিদ বিজ্ঞানের একটা অপেক্ষাকৃত নতুন শাখা। এটা উদ্ভিদ বিজ্ঞানের একটা নতুন শাখা। আমরা জানি যে উদ্ভিদ বিজ্ঞান এবং প্রাণী বিজ্ঞান দুটি আলাদা শাখা আছে জীব বিজ্ঞানের। তাহলে উদ্ভিদ বিজ্ঞানের টিস্যু কালচার একটা একেবারে নতুন একটা শাখা। এই টিস্যু কালচার নিয়ে অনেক 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 বই আছে, অনেক কিছু জানার আছে, অনেক কিছু বোঝার আছে। তো উদ্ভিদ টিস্যু কালচারের মানে কালচারে উদ্ভিদের বিভিন্ন অংশ, যেমন এই যে একটা ফুলের ধরো এরকম পরাগরেণু থাকে, এরকম অসংখ্য পরাগরেণু থাকে, তারপর পার্শ্ব মুকুল থাকে, পর্ব থাকে, মূলাংশ থাকে, অর্থাৎ মূলের যে অংশগুলো মূলাংশ, এই সবকে কাজে লাগিয়ে এই সব কোনো একটা নির্দিষ্ট পুষ্টিবর্ধক মিডিয়ামে জীবাণুমুক্ত অবস্থায় কালচার করা হয়, জীবাণুমুক্ত অবস্থায় কালচার করা হয় এবং মিডিয়ামগুলোতে পুষ্টি এবং বর্ধনের জন্য প্রয়োজনীয় সকল উপাদান সরবরাহ করা হয়। এবং টিস্যু কালচারের উদ্দেশ্য হচ্ছে এই পৃথক করে, যে অংশটাকে আমরা পৃথক করলাম, এই অংশটা পৃথক করে নিয়ে মানে পৃথক করে ব্যবহার করা হয়। আর এই পৃথক করে যখন ব্যবহার করা হয় সেই অংশটাকে বলা হয় এক্সপ্ল্যান্ট। মনে করো আমরা এই একটা উদ্ভিদের একটা পর্ব নিলাম, এরকম একটা পর্ব আছে, এরকম একটা পর্ব আছে, এই পর্বটা নিয়ে আমরা কাজ করব, টিস্যু কালচার করব। এই পর্বটাকেই বলা হয় কি এক্সপ্ল্যান্ট, এটাকেই বলা হয় কি এক্সপ্ল্যান্ট। তো এই যে টিস্যু কালচার প্রযুক্তি, এই টিস্যু কালচার প্রযুক্তির আবার অনেকগুলো ধাপ রয়েছে।
এই টিস্যু কালচার প্রযুক্তির আবার অনেকগুলো ধাপ রয়েছে। প্রথমত আছে কি মাতৃ উদ্ভিদ নির্বাচন। প্রথমত আছে মাতৃ উদ্ভিদ নির্বাচন, অর্থাৎ এর অনেকগুলো ধাপ আছে। তার ভিতরে প্রথম আছে মাতৃ উদ্ভিদ নির্বাচন। অর্থাৎ মাতৃ উদ্ভিদ নির্বাচন মানে প্রথমেই একেবারে সর্বপ্রথম যেটা করতে হবে, একটা গুণসম্মত স্বাস্থ্যবান রোগমুক্ত উদ্ভিদের এক্সপ্ল্যান্ট নির্বাচন করতে হবে। মানে এক্সপ্ল্যান্ট কোনটা পড়লাম, অর্থাৎ উদ্ভিদের যে অংশগুলো নিয়ে আমরা নতুন একটা উদ্ভিদ মানে উদ্ভব করবো, অর্থাৎ জন্মানোর জন্য যে নতুন একটা উদ্ভিদের একটা অংশ নেব, অর্থাৎ সেটা পরাগরেণু হতে পারে, শীর্ষ হতে পারে, শীর্ষ মুকুল হতে পারে, পার্শ্ব মুকুল হতে পারে, পর্ব হতে পারে। তো আমরা প্রথমত যেটা করব সেটা হচ্ছে একেবারে মাতৃ উদ্ভিদ নির্বাচন করব, আর সেই মাতৃ উদ্ভিদটা হবে অত্যন্ত গুণসম্পন্ন, স্বাস্থ্যবান হবে এবং রোগ মুক্ত হবে। এইরকম একটা এক্সপ্ল্যান্ট আমরা নির্বাচন করব। মনে করো আমরা এই যে একটা গাছ, এই যে একটা গাছ, এই গাছের একটা পাতার অংশ থেকে, এই গাছের একটা পাতার অংশ থেকে এই আমরা এটা একটা নির্বাচন করলাম, এই টিস্যুটা আমরা নির্বাচন করলাম। মনে করে এটা হচ্ছে মাতৃ টিস্যু, এটা হচ্ছে মাতৃ টিস্যু, এটা হচ্ছে মাতৃ টিস্যু, এটা আমরা নির্বাচন করে নিলাম। এরপর কি করতে হবে, এই মাতৃ টিস্যুটাকে একটা একে তো আমাদের বড় করতে হবে। বড় করতে গেলে কি করতে হবে, আমাদের একটা আবাদ মাধ্যম তৈরি করতে হবে। বড় করতে গেলে আমাদের একটা আবাদ মাধ্যম তৈরি করতে হবে। এরকম একটা কাঁচের একটা পাত্র নেব, আমরা বিকার নেব কিংবা যে কোনো একটা কিছু নেব, একটা আবাদ মাধ্যম তৈরি করব আমরা, যেখানে থাকবে উদ্ভিদের জন্য, এইখানে থাকবে উদ্ভিদের জন্য প্রয়োজনীয় যতগুলো উপাদান, অর্থাৎ উদ্ভিদের পুষ্টির জন্য খনিজ পুষ্টি, তারপর ভিটামিন, ফাইটোহরমোন, সুক্রোজ, প্রায় কঠিন মাধ্যম তৈরির জন্য জমাট বাঁধার জন্য উপাদান, যেমন এগার থাকবে এর ভেতরে, এর ভেতরে কি থাকবে, 11 থাকবে, এর ভেতরে 11 থাকবে। এইরকম একটা আমরা আবাদ মাধ্যম তৈরি করব এবং এই আবাদ মাধ্যমের ভেতরে আমরা ওইগুলো মিক্সড করে দেব, অর্থাৎ যেগুলো খনিজ যেগুলো লবণ আছে, অর্থাৎ খনিজ পুষ্টি, ভিটামিন, ফাইটোহরমোন, তারপরে কঠিন মাধ্যম, তারপরে এইগুলো জমাট বাঁধার জন্য এগার, এইসব আমরা মিক্সড করে নেব। মিক্সড করে নিয়ে এইখানে আমরা এই টিস্যুটাকে স্থাপন করে নেব। এই টিস্যুটাকে এখানে স্থাপন করে নিলাম। মনে করো এই হচ্ছে টিস্যু, এটাকে আমরা স্থাপন করে নিলাম, অর্থাৎ এই আবাদ মাধ্যমে স্থাপন করে ফেললাম আমরা। এরপরে নেক্সট যেটা, ওটা হচ্ছে 2 নম্বর। এরপরে 3 নম্বর যেটা, এই জীবাণুমুক্ত আবাদ প্রতিষ্ঠা করতে হবে। অর্থাৎ আবাদ মাধ্যমকে যখন আমরা ওইখানে নিলাম, নেওয়ার পর কি করতে হবে, এটা তুলা বা প্লাস্টিকের ঢাকনা দিয়ে এর মুখটা বন্ধ করে দিতে হবে। তুলা বা প্লাস্টিকের ঢাকনা দিয়ে এর মুখটা বন্ধ করে দিতে হবে। বন্ধ করে দেওয়ার পর কি করতে হবে, পরবর্তীতে অটোক্লেভ যন্ত্রের মাধ্যমে 121 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা দিতে হবে। 121 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় রেখে 15 IB/স্কয়ার ইঞ্চ চাপে 20 মিনিট রেখে জীবাণুমুক্ত করতে হবে। এখানে আমরা 20 মিনিট রেখে এটাকে আমরা জীবাণুমুক্ত করব। এইটাকে আমরা জীবাণুমুক্ত করব, ওই মাতৃ টিস্যুটাকে আমরা জীবাণুমুক্ত করব। তারপর কাঁচের পাত্র পুনরায় বন্ধ করে নির্দিষ্ট আলো এবং তাপমাত্রা দিয়ে সম্পূর্ণ নিয়ন্ত্রিত কক্ষে বর্ধনের জন্য রেখে দেব। এবং কি হবে, এই রেখে দেওয়ার ফলে এই পর্যায়ে যখন আমরা রেখে দেব, তখন এখানে একটা মন্ড তৈরি হয়ে যাবে। তখন এইরকম পাত্রে এরকম একটা মন্ড তৈরি হয়ে যাবে, একটা মন্ড তৈরি হয়ে যাবে। এই মন্ডটাই হচ্ছে পর্যায়ক্রমে একাধিক প্ল্যান্ট হয়ে যাবে, অর্থাৎ ক্যালাস। এই মন্ডটাকে বলা হয় কি ক্যালাস। এই ক্যালাস তৈরি হবে, এই ক্যালাস তৈরি হবে। এই আবাদ মাধ্যমে যখন আমরা এই আবাদ মাধ্যমটাকে যখন আমরা জীবাণুমুক্ত করব, জীবাণুমুক্ত করার ফলে এটা কি হবে, একটা মন্ডের আকার ধারণ করবে, যেটাকে আমরা বলি ক্যালাস, মন্ড বা ক্যালাস, এই হবে। আর এই ক্যালাসটাই হচ্ছে পরবর্তীতে আবার এইরকম পরবর্তীতে এইখানে কি হবে, এইখানে এটা এসে মানে অনেকগুলো অণুচারা তৈরি হবে, অনেকগুলো অণুচারা তৈরি হবে বা প্ল্যান্টলেটস তৈরি হবে। এখানে এটা হচ্ছে বিভাজিত হবে, বিভাজিত হয়ে অনেকগুলো অণুচারা তৈরি হবে। এরকম অনেকগুলো অণুচারা
তৈরি হবে। এরপরের ইয়েটা কি, এরপরে হচ্ছে যখন এই অণুচারাগুলো তৈরি হলো, অর্থাৎ উৎপাদিত সমস্ত চারা এই মনে করো এইরকম এক একটা চারা তৈরি হলো, চারা তৈরি হলো। কিন্তু শুধু কি চারা তৈরি হলেই হবে? তো শুধু চারা তৈরি হলে কিন্তু হবে না, কি হতে হবে? এখানে মূল উৎপন্ন হতে হবে। যদি মূল উৎপাদিত না হয় আমরা তখন কি করব? একে একটা নির্দিষ্ট উচ্চতা লাভের জন্য, একটা নির্দিষ্ট বিটপ, মানে লাভের জন্য বিটপ গুলোকে, এগুলো কিন্তু এক একটা বিটপ, এগুলো হচ্ছে এক একটা বিটপ। এই বিটপটাকে বিচ্ছিন্ন করে নেওয়া হবে, অর্থাৎ এখান থেকে আমরা বিচ্ছিন্ন করে নিলাম। এখানে ছিল, এখানে অনেকগুলো এরকম আছে, মনে করো অনেকগুলো এগুলো তৈরি হয়েছে, এখান থেকে আমরা বিচ্ছিন্ন করে নিলাম। বিচ্ছিন্ন করে নেওয়ার পরে এটা মূল উৎপাদনের জন্য এরকম এই একটা আবাদ মাধ্যমে আমরা রেখে দেব। তারপরে এক সময় কি হবে? এক সময় দেখা যাবে যে এরকম অনেক মূল তৈরি হয়েছে, অর্থাৎ একটা সুন্দর একটা চারা তৈরি হয়ে গেছে। এবং তৈরি হওয়ার পর কি করতে হবে? এখানে ওই যে 11টা এখানে মিক্সড করা হয়েছিল, এই চারাটাকে আমরা এগার মুক্ত করব। করার পর আমরা যে ল্যাবরেটরিতে এইটা করছি, সেই ল্যাবরেটরি থেকে আমরা কি করব? যখন পুরোপুরি মূল উৎপাদন হয়ে গেল, তখন একটা বড় ট্রেতে করে ছোট ছোট পাত্রে স্থানান্তরিত করব। অনেকগুলো তো হয়েছে, চারা তো এখানে একটা না, অনেক চারা। তো আমরা বড় এরকম পাত্রে এরকম ছোট ছোট করে আলাদা আলাদা করে নেব। করে নিয়ে এটাকে কি করব? এটাকে বাইরের আবহাওয়া, অর্থাৎ প্রাকৃতিক পরিবেশে, ল্যাবরেটরি থেকে প্রাকৃতিক পরিবেশে কিছুক্ষণ রেখে দেবো, আবার ভেতরে নেব, আবার কিছুক্ষণ রেখে দেবো। অর্থাৎ কেন করব এটা? কারণ এই তো ল্যাবরেটরির ভিতরে একটা নির্দিষ্ট তাপমাত্রার ভিতরে ছিল, কিন্তু একে প্রাকৃতিক পরিবেশের সাথে নিজেকে খাপ খাইয়ে নিতে হবে। তাই মাঠ পর্যায়ে একে আমরা খাপ খাওয়ানোর জন্য তৈরি করব। এক সময় এটা যখন পরিবেশের সাথে যখন খাপ খাইয়ে নিতে পারবে, তখন আমরা নির্দিষ্ট আমাদের যে একটা নার্সারি কিংবা জমি যে থাকবে, সেখানে আমরা রোপণ করে দেব, অর্থাৎ প্রাকৃতিক পরিবেশে মাটিতে লাগানো যাবে তখন। তাহলে এই ছিল আমাদের মোটামুটি হচ্ছে টিস্যু কালচারের যে প্রযুক্তির যে ধাপ, অর্থাৎ মাতৃকোষ উৎপাদন, তারপরে আবাদ মাধ্যম তৈরি, আবার জীবাণুমুক্ত আবাদ প্রতিষ্ঠা, তারপর হচ্ছে যে নেক্সট যেটা মূল উৎপাদক মাধ্যম স্থানান্তর, এবং এইটাকে প্রাকৃতিক পরিবেশে তথা মাঠ পর্যায়ে স্থানান্তর। এইভাবেই টিস্যু কালচার, অর্থাৎ টিস্যু কালচারের মাধ্যমে একটা সুন্দর পুষ্টি সমৃদ্ধ, পুষ্টিবান, স্বাস্থ্যবান একটা আমরা চারা উদ্ভিদ আমরা পেয়ে যাব। এটা কিভাবে পেলাম? আমরা সম্পূর্ণটাই টিস্যু কালচারের মাধ্যমে। এই যে টিস্যু কালচার, এই টিস্যু কালচারের ব্যবহার কিন্তু বর্তমানে উদ্ভিদের প্রজননের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। অর্থাৎ উন্নত জাত উদ্ভাবনে ব্যাপক সাফল্য বয়ে এনেছে এই টিস্যু কালচার, শুধু যে এর কারণে আমরা কি পাচ্ছি? এর কারণে আমরা রোগমুক্ত একটা উদ্ভিদ পাচ্ছি, ভাইরাস মুক্ত আমরা চারা উৎপাদন করতে পারছি, তারপরে ঋতুভিত্তিক চারা উৎপাদনের যে সীমাবদ্ধতা আছে, সেই সীমাবদ্ধতা থেকে মুক্ত হচ্ছে। এখন দেখো, এখন এই যে আমরা যেরকম দেখি বাঁধাকপি একসময় শীতকালে ছাড়া আমরা পেতাম না, এখন কিন্তু প্রায় সারা বছরই পাওয়া যায়। তরমুজ একসময় গরমকালে ছাড়া খাওয়া যেত না, কিন্তু এখন দেখবো বাংলাদেশেও তরমুজ প্রায় সব সময় উৎপাদন করা হচ্ছে। এটা কেন হচ্ছে? এটা সম্পূর্ণটাই টিস্যু কালচারের মাধ্যমে হচ্ছে। আবার কম সময়ে যথেষ্ট চারা উৎপাদন করা যাচ্ছে, যেমন ভ্রূণে শস্য কলা থাকে না, সেসব ভ্রূণ কালচার, অনেক সময় শস্য কলা থাকে না, অর্থাৎ টিস্যু থাকে না, সেটাকে আবার টিস্যু কালচারের মাধ্যমে ভ্রূণ কলা তৈরি করা হচ্ছে। তারপরে প্রজননের হার অনেক সময় অনেক উদ্ভিদে কম হয়, টিস্যু কালচারের মাধ্যমে সেটাকে বেশি করে প্রজননের হারও বৃদ্ধি করা যাচ্ছে। উদাহরণস্বরূপ বলা যায় যে ফরাসি বিজ্ঞানী জর্জ মোরেল 1964 সালে প্রমাণ করেন যে সিম্বিডিয়াম নামক একটা অর্কিড প্রজাতি, অর্কিড তোমরা অনেকেই চেনো, আমাদের বাংলাদেশেও এখন এটা হয় উৎপাদন। এই অর্কিড প্রজাতি থেকে
মেরিস্টেম থেকে এক বছরে 40,000 চারা পাওয়া সম্ভব হয়েছে। কেন সম্ভব হয়েছে? টিস্যু কালচারের মাধ্যমে। কিন্তু এই এই অর্কিডটাই 100 মানে মানে স্বাভাবিক নিয়মে কিন্তু এই বছরে মাত্র কয়েকটা চারা উৎপাদন করতে পারে, মাত্র কয়েকটা চারা উৎপাদন করতে পারে। কিন্তু টিস্যু কালচারের মাধ্যমে বছরে প্রায় 40,000-এরও বেশি চারা উৎপাদিত হচ্ছে। আর এইটা মানে বিদেশে বিশেষ করে থাইল্যান্ড, সিঙ্গাপুর এইসব দেশে কিন্তু প্রচুর পরিমাণে এটা রপ্তানি হয়। মানে থাইল্যান্ড এটা রপ্তানি করে বিভিন্ন দেশে, এবং এখান থেকে কোটি কোটি মিলিয়ন মানে অনেক মানে একটা ইয়ের মাধ্যমে দেখা গেছে যে এক বছরে 50 মিলিয়ন অনুচারা উৎপন্ন করছে ওনারা, এই অর্কিড। আর সবগুলোই কিন্তু অর্কিড, আর এখান থেকে কোটি কোটি টাকা বৈদেশিক মুদ্রা অর্জন করছে। তো 1952 সালে মানে এই যে মার্টিন নামক বিজ্ঞানী মেরিস্টেম কালচারের মাধ্যমে শুধু যে অর্কিড না, উনি ডালিয়া এবং আলু গাছেরও উদ্ভব করেন, এক কথায় মানে টিস্যু কালচারের মাধ্যমে অনেক অনেক কিছু মানে অনেক দূর এগিয়ে গেছে। শুধু যে বিদেশ মানে আমাদের দেশ না, আমাদের দেশেও অনেক কিছু এগিয়ে গেছে। যেমন আলু আমাদের দেশে এখন প্রচুর পরিমাণে উৎপন্ন হয়। তারপর দেখো উড়োজাহাজের জন্য যে তেল ব্যবহার হয়, যে তেলটা হচ্ছে তিমি মাছ থেকে আসে, সেই তিমি মাছ কিন্তু এখন প্রায় আগের মতো আর নেই বললেই চলে, আস্তে আস্তে বিলুপ্তির পথে যাচ্ছে। কিন্তু জোজোবা নামক এক ধরনের উদ্ভিদ আছে, এক ধরনের গাছ আছে, যে গাছ থেকে এই তেল বিকল্প পদ্ধতিতে তৈরি করা হয়। এই জোজোবা গাছ থেকে তেল উৎপাদনের জন্য নতুন নতুন একেবারে পুষ্টিমান স্বাস্থ্যবান চারা উৎপাদন করা হচ্ছে এই টিস্যু কালচারের মাধ্যমে, যার ফলে উড়োজাহাজের জন্য মানে রকেট এসবের জন্য যে ভারী ইঞ্জিনগুলো এসবের জন্য যে তেল, সেই তেলটাও কিন্তু সহজে সরবরাহ করা যাচ্ছে। তো চন্দ্রমল্লিকা, গ্লাডিউলাস, লিলি, তারপরে কার্নেশন প্রভৃতি ফুল উৎপাদনকারী বৃক্ষের চারাও উৎপাদন করা হচ্ছে এই টিস্যু কালচারের মাধ্যমে। এক কথায় টিস্যু কালচার আমাদের মানব জীবনের জন্য, মানব সমাজের জন্য অত্যন্ত অত্যন্ত সুফল বয়ে এনেছে, আমাদের দেশেও বয়ে এনেছে। এক সময় আমাদের দেশে ধানের উৎপাদন মানে অনেক কম ছিল, হার অনেক কম ছিল, এখন অনেক বেশি হয়েছে। সকল কিছুই অনেক বেড়ে গেছে। এই জন্য টিস্যু কালচারের ব্যবহারটা সত্যি সত্যি অনেক মানে সাফল্য বয়ে এনেছে, অনেক আমাদের মানে আর্থিকভাবেও আমাদের অনেক সাহায্য করেছে। তো এই হচ্ছে টিস্যু কালচার। তো আমরা মূলত জীব প্রযুক্তি যে আলোচনা করছিলাম, যে বায়োটেকনোলজি প্রধান দুটি পদ্ধতি, একটা হচ্ছে টিস্যু কালচার এবং একটা হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। তো আজ আমরা এই টিস্যু কালচার শেষ করছি, আগামী দিন আমরা জেনেটিক ইঞ্জিনিয়ারিং নিয়ে আলোচনা করব। আমি জানি না তোমরা কতটুকু বুঝতে পেরেছো, তবে খুব বেশি কঠিন এটা না, খুবই সহজ। তবে এখান থেকে এই যে টিস্যু কালচারের যে ব্যবহার সেই ব্যবহার থেকে কিন্তু ছোট ছোট অনেক প্রশ্ন আসে। তোমরা মানে নৈবর্তিকের জন্য অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে, এই জন্য তোমরা একেবারে সুন্দর করে বাসায় পড়ে নিবে, মাথায় রেখে দিবে, ইনশাল্লাহ তোমাদের কাজে লাগবে। তো তোমরা সকলেই ভালো থাকো, আর বিশেষ করে বাসায় থাকো, আর সবাই নিজেদের যত্ন নাও, স্বাস্থ্যবিধি মেনে চলো। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার ক্লাস আমি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।